গল্প মেঘমল্লারের অবগুণ্ঠনে। লেখনীতে সুমাইয়া তুলি। পর্ব 6। মিটিং শেষে পুরনো ফ্যাক্টরিতে এসেছে আভিশা। ফাঁকা ফ্যাক্টরিতে একটা পুরনো জংধরা চেয়ারের সাথে হাত পা বাঁধা অজ্ঞান অবস্থায় পড়ে আছে এক ছেলে। হ্যাংলা পাতলা ছেলেটাকে দেখে কলেজ ছাত্রই মনে হচ্ছে। কিন্তু একটা কলেজ ছাত্রের মাহমুদ চৌধুরীর সাথে কি সম্পর্ক? ক্লোরোফর্মের পরিমাণ বেশি হয়ে গেছে মনে হয়। ছেলেটার কি জ্ঞান ফেরাবো ম্যাম? অ্যারেনের কথায় আভিশা ছেলেটার দিকে তাকিয়ে থেকেই বলল, কিছুক্ষণ অপেক্ষা করো, একজন আসবে। ওকে ম্যাম। প্রায় অনেকটা সময় পার হওয়ার পর সেখানে উপস্থিত হলো সেই কাঙ্ক্ষিত ব্যক্তি। সরি, আসতে একটু দেরি হয়ে গেল। আভিশা লোকটিকে একবার দেখে অ্যারেনকে উদ্দেশ্য করে বলল, ইটস ওকে রেন, এখন ওর জ্ঞান ফেরাও। কথামতো অ্যারেন ছেলেটার মুখে পানির ঝাপটা দিতেই সে চোখ মেলে তাকালো। আর চারপাশে এত লোক দেখে ঘাবড়ে গিয়ে বলল, আপনারা আমাকে তুলে এনেছে কেন? ছেড়ে দিন বলছি, না হলে খুব খারাপ হয়ে যাবে। কি খারাপ হবে তা পরে দেখা যাবে। এখন বলো, তুমি মাহমুদ চৌধুরীর পিছু কেন নিয়েছিলে? কথায় আছে উঠতি বয়সের ছেলেদের রক্ত নাকি গরম থাকে। আর সেই কথাকে সত্য প্রমাণ করে দিয়ে ছেলেটা চেঁচিয়ে বলল, কে রে তোরা? আর কি ভেবেছিস আমায় এভাবে তুলে আনলেই আমি ভয় পেয়ে সব বলে দেব? খালি একবার হাতটা খোল, তারপর তোদের সবকটাকে মজা দেখাচ্ছি। ছেলেটার কথা শুনে আভিশা বাঁকা হেসে একজন গার্ডকে উদ্দেশ্য করে বলল, ওর হাত পায়ের বাঁধন খুলে দাও দেখি ও কেমন মজা দেখায়। আভিশার কথা মতো একজন গার্ড গিয়ে ছেলেটার হাত পায়ে বাঁধন খুলে দিতেই ছেলেটা তড়াৎ করে উঠে দাঁড়িয়ে আভিশার দিকে এগিয়ে আসলেই একটা শক্তপোক্ত চড় গিয়ে পড়ল তার গালে। তাল সামনে সোজা হয়ে তাড়ানোর আগেই পরপর আরো দুটো চড় পড়ল তার গালে। আর অবশ্যই এই হাতের মালিক আভিশা। এতগুলো চড় খেয়ে ছেলেটা মাটিতে বসে আচমকাই ভা ভা করে কান্না করে বলে উঠল, কি জানতে চান বলুন? কেন মজা দেখাবে না আর? আগন্তুক সেই ব্যক্তির কথায় আভিশা মজা করে বলল, আরে হাবিবুল্লাহ সাহেব, আপনার বউ কি মজা কম দেখাচ্ছে নাকি? যে বাইরের মানুষের কাছ থেকেও মজা দেখতে চাচ্ছেন। আভিশার কথায় হাবিবুল্লাহ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওটা বউ নয়, আস্ত ভৌ ভৌ। জাহকের কাছ থেকে আগে কথা বের করুন। আভিশা হাবিবুল্লার কথায় সায় দিয়ে ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, তা এখন আসল কাহিনী বলে ফেলো দেখি। মিস্টার চৌধুরীকে কেন ফলো করছিলে? ড্রাগসের জন্য। এটা শুনে আভিশা আর হাবিবুল্লাহ বিস্মিত হয়ে একসাথে বলে উঠল, কি হহ? হ্যাঁ, বিস্তারিত বলো। হাবিবুল্লার এই কথায় ছেলেটা চুপ হয়ে গেল। তাকে চুপ থাকতে দেখে আভিশা বলে উঠল, রেন, একটা হাতুড়ি দিয়ে ওর হাতের আঙ্গুলগুলো থেতলে দাও তো। না আমি বলছি। আসলে মাহমুদ চৌধুরীর একজন লোকের মাধ্যমে আমি ড্রাগস নিয়ে সেগুলো কলেজে সাপ্লাই দেই। কিন্তু অনেক দিন থেকে সেই লোকের কোন খোঁজ না পাওয়ায় আমি মাহমুদ চৌধুরীকে ফলো করছিলাম। সবটা শুনে হাবিবুল্লাহ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে ছেলেটাকে দুটো লাথি মারল। ব্যথার কুকরে উঠল ছেলেটা। তাও থামল না হাবিবুল্লাহ। তোদের মতো জানোয়ারের জন্য আজ যুব সমাজের এই অবস্থা। থামুন রিদওয়ান। শান্ত হন। ওর কাছ থেকে এখনো অনেক কিছু জানার বাকি। হ্যাঁ, হাবিবুল্লাহর আসল নাম রিদওয়ান। আভিশার কথায় রিদওয়ান উর্ফ হাবিবুল্লাহ থেমে যায়। আভিশা এক হাঁটু গেড়ে ছেলেটার সামনে বসে বলল, আর কি কি জানো সবটা বল। এই ড্রাগস কোথা থেকে আসে? ছেলেটা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বিশ্বাস করুন, আমি এই ব্যাপারে কিছুই জানি না। যা জানি সব বলে দিয়েছি। এর মাঝেই রিদওয়ান তার ফোন থেকে একটা ছবি বের করে ছেলেটার সামনে ধরে বলল, এনাকে চিনিস? দেখেছিস কোথাও? ছেলেটা মোবাইলের স্ক্রিনে তাকিয়ে বলল, না, চিনি না। রিদওয়ান আরও কিছু বলতে যাবে তার আগে আভিশা তাকে থামিয়ে বলে উঠল, মনে হয় না এটা এখন মুখ খুলবে। তার চেয়ে ভালো একে এখানেই আটকে রাখো। খাতির যত্ন করো। সময়মতো পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিও। পুলিশের কথা শুনে ছেলেটা ভয় পেয়ে গেল। আমি সত্যিই আর কিছুই জানি না। তার কথায় কেউ আর গুরুত্ব না দিয়ে বাহিরের দিকে পা দিল। আভিশা অ্যারেনকে উদ্দেশ্য করে বলল, ছেলেটার কাছ থেকে ওই লোকটার ব্যাপারে খোঁজ নাও যে ওকে ড্রাগস এনে দিত।
আর মাহমুদ চৌধুরীর উপর কড়া নজর রাখো। যত দ্রুত সম্ভব এসব থামাতে হবে, আর তার জন্য দরকার প্রমাণ। ওকে ম্যাম। তারপর রিদওয়ানের পানে তাকিয়ে বলল, চিন্তা করবেন না রিদওয়ান, দায়িত্ব যখন নিয়েছি তখন আপনার ভাইকে খুঁজে দেব। আর আমার মনে হয় না এই ছেলে ওনার ব্যাপারে কিছু জানে। কোন কথা বলল না রিদওয়ান, শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আসলে অনেক দিন আগে যখন আভিশা মাহমুদ চৌধুরীর শিকদার কোম্পানি থেকে নেওয়া টাকার ব্যাপারে খোঁজ লাগাতে তার পেছনে লোক লাগিয়েছিল, তখনই জানতে পারে হাবিবুল্লাহ অর্থাৎ ডক্টর রিদওয়ানের আহমেদের ব্যাপারে। সে নাকি মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ এনেছে তার ভাইকে গুম করার। তার বড় ভাই রিয়াদ আহমেদ পেশায় একজন উকিল ছিলেন। আজ থেকে বছর খানেক আগে চৌধুরী গ্রুপের তৈরিকৃত প্যাকেজিং খাবার খেয়ে অনেক মানুষ অসুস্থ হয়, অনেকে আবার মারাও যায়। আর এই বিষয় নিয়েই তিনি সাধারণ মানুষের পক্ষ থেকে কেস করেন চৌধুরী গ্রুপের বিরুদ্ধে। তারপর অনেক হুমকিধামকি আসতে থাকে তার কাছে, আর একদিন তো তিনি গায়েবী হয়ে যান। এই ব্যাপারটা নিয়ে রিদওয়ান পুলিশের কাছে গেলে সঠিক তথ্যপ্রমাণ না থাকায় তারা তাকে ফিরিয়ে দেয়। তারপর আর কি, রিদওয়ান নিজেই নেমে পড়ে সত্য উদ্ঘাটনে। আভিশা সবটা জানার পর নিজেও রিদওয়ানকে সাহায্য করতে চায়। কারণ একা সে কখনোই পেরে উঠবে না চৌধুরীদের সাথে। এর মাঝে লামিয়ার কথাটা উঠতেই আভিশা ঠিক করে লামিয়ার সাথে রিদওয়ানের বিয়ে দেওয়ার কথা। যদিও রিদওয়ানের এতে মোটেই রাজি ছিল না, তবে তার কাছে আর কোন উপায়ও ছিল না। কারণ এই 1 বছরে সে ভালো করেই বুঝে গেছে যে ওই পরিবারের মধ্যে না ঢুকতে পারলে সে কখনোই তার ভাইয়ের খোঁজ পাবে না। কিন্তু সে ভেবেছিল মাহমুদ চৌধুরী হয়তো তাকে চিনতে পারবে। কিন্তু না, তিনি চিনতে পারেনি তাকে। থাইল্যান্ডে পৌঁছে একটা মারাত্মক খবর পেয়ে হতভম্বিত হয়ে গেলেন মাহমুদ চৌধুরী। কালবিলম্ব নাকে কল লাগালেন সেই আগন্তুক ব্যক্তিকে। অপর পাশ থেকে ফোন ধরতেই মাহমুদ চৌধুরী চিন্তিত কণ্ঠে বললেন, হ্যাঁ, হ্যালো ভাই। অপর পাশ থেকে আগন্তুক ব্যক্তি বললেন, হ্যাঁ মাহমুদ, মালগুলো রিসিভ করেছ? একবার চেক করে নিও সব ঠিকঠাক আছে কিনা। ভাই আসলে। হ্যাঁ বলো, কিছু কি হয়েছে? মাহমুদ চৌধুরী এবার এক নিঃশ্বাসে বললেন, মালগুলো আসেনি ভাই। অপর পাশের ব্যক্তি একটু থমকালো এবার। নিজের কানে ঠিক শুনেছে নাকি ভুল তার পরীক্ষা করার জন্য আবার প্রশ্ন করলেন, কি বললে? মাহমুদ চৌধুরী এবার ভয়ে ভয়ে বলে উঠলেন, সত্যি বলছি ভাই, মাল আসেনি। চেকিং এর সময় কোন সমস্যা না হলেও কম্বোডিয়া পার হওয়ার সময় কার্গো দুটোকে সন্দেহ করে ওই দেশের আকাশ প্রতিরক্ষা বাহিনীর পিছু নিয়েছিল। তাই পাইলট নিজে বাঁচতে ওগুলো প্লেন থেকে কম্বোডিয়ার কোন এক জঙ্গলে ফেলে দিয়েছে। সবটা শুনে আগন্তুক ব্যক্তি বলার ভাষা হারিয়ে ফেললেন। কিছুদিনের মধ্যেই ওই মাল এক মাফিয়া গ্যাংকে হস্তান্তর করতে হবে। তার উপর 1000 কোটি টাকার মাল ওগুলো। এখন কি হবে? তাই তো রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সব দোষ চাপালেন মাহমুদ চৌধুরীর উপর। চেঁচিয়ে বলে উঠলেন, তোমাকে একটা কাজ দিয়েছিলাম একটা, তাও হলো না তোমার দ্বারা। কিন্তু ভাই এতে আমার দোষ কোথায়? মাহমুদ চৌধুরী সত্যিই বললেন, কিন্তু আজ তার কোন কথাই শুনলেন না আগন্তুক ব্যক্তি। তিনি শুধু চেঁচিয়ে বলেই গেলেন, চুপ করো, আমি কিছু জানি না। হয় তুমি ওই মাল ফেরত আনবে, না হয় দেশে এসে জেলে যাবে, 1 টাকাও দেব না আমি তোমায়। কিছু বলার সুযোগ পেলেন না মাহমুদ চৌধুরী, তার আগেই ফোনটা ডিসকানেক্ট হয়ে গেল। মাহমুদ চৌধুরী হতভম্বিত হয়ে শুধু তাকিয়েই রইলেন ফোনের দিকে। এখন কি করবেন তিনি? এদিকে আগন্তুক ব্যক্তি ফোন রেখে পুনরায় 1 বার, 2 বার করে অনেকবার কল করলেন কাউকে, কিন্তু রিসিভ হলো না। তাই চিন্তায় ঘরময় পায়চারি করতে থাকলেন। একসময় ঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসতেই দেখা হলো তার ছেলের সাথে। কোথায় গিয়েছিলে? ছেলেটা তাকে পাত্তা না দিয়ে ক্লান্ত শরীর সোফায় এলিয়ে দিয়ে বলল, তাতে আপনার কি? যা বলতে চান বলুন। এমনিতেই এক চিন্তায় মাথা গরম ছিল, তার উপর ছেলের এই তোত্তারা কথা শুনে আর নিজেকে ঠিক রাখতে পারলেন না আগন্তুক ব্যক্তি। চেঁচিয়ে বলে উঠলেন, আরিয়ান নন। তোমার মনে হয় না আজকাল তুমি একটু বেশিই বেয়াদবি করছো আমার সাথে? তাকে থামিয়ে দিয়ে আরিয়ান বলে উঠল, চিৎকার করবেন না মিস্টার শিকদার, বাড়িতে অনেক মানুষ আছে। ছেলের মুখে এই এক সম্বোধন শুনতে শুনতে বিরক্ত হয়ে নিহাল শিকদার বললেন,
কিসের মিস্টার শিকদার বাবা হই তোমার? আরিয়ান গা ছাড়া ভাবে বলল। মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। বলেই গিয়েছিলাম। দুই বাপছেলের তর্কের মাঝেই সেখানে উপস্থিত হলেন রা বেগম। তাকে দেখে দুজনেই চুপ হয়ে গেল, যেন কিছুই হয়নি। রা বেগম এগিয়ে এসে স্বামীকে প্রশ্ন করলেন, কিছু কি হয়েছে? তোমার চিৎকার শুনলাম মনে হলো। আরে না, ভুল শুনেছ হয়তো। আমার তো কথা বলছিলাম। নিহাল শিকদারের কথা শুনে রা বেগম আর এই ব্যাপারে কিছু বললেন না। ছেলেকে শুধালেন, কখন এলি বাবা? আরিয়ান বাধ্য ছেলের মতো উত্তর দিল, এই তো এখনই মা। আচ্ছা তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর কফি পাঠাচ্ছি। তারপর রা বেগম রান্নাঘরের দিকে চলে গেলেন। আরিয়ান উঠে রুমে যেতে ধরলে পেছনে থেকে নিহাল শিকদার বলে উঠলেন, তোমার ভাই কোথায়? জানি না। নিহাল শিকদার আর কিছু বললেন না। কারণ বললেও হয়তো তার ঘাড়ত্তারা ছেলে সে কথার উত্তর দেবে না। আর এদিকে তার বড় ছেলেটাও ফোন ধরছে না। কি একটা বিপদ। এখন তার আফসোস হচ্ছে কেন যে আরিজ না করার পরেও তিনি এই ডিলটা নিলেন। প্রচণ্ড ক্ষিপ্ত মেজাজ নিয়ে গৃহে প্রবেশ করল আরিজ। নিহাল শিকদার অবশ্য তার অপেক্ষাতেই ছিলেন। তাই তো দেখা মাত্রই ছেলেকে বলে উঠলেন, ফোন কেন ধরছিলে না আমার? তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আপনার কথা পড়ে শুনছি। ছেলের এই কথায় চটে গেলেন নিহাল শিকদার। নিজেও রাগী কণ্ঠে বললেন, আমার কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ আরিজ। আরিজ নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বলল, তার থেকেও গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে আমার। আর কথা না বাড়িয়ে আরিজ সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। পরপর দুই ছেলেই এইরকম ব্যবহারে নিহাল শিকদার বেজায় ক্ষিপ্ত হলেন। রাগে হিসহিসিয়ে চলে গেলেন নিজের কক্ষে। এদিকে আরিজ কোন দিকে না তাকিয়ে সোজা চলে গেল আভিশার কক্ষে। নক না করেই দরজা ঠেলে ঢুকে পড়ল ভেতরে। আভিশা বিছানায় শুয়ে ফোন স্ক্রুল করতে ব্যস্ত। আরিজের এমন অনাকাঙ্ক্ষিত আগমনে খুব দ্রুত সোজা হয়ে বসে পরনের জামা ঠিক করে নিল সে। যা দেখে আরিজও ইতস্তত বোধ করল। মুখে বলল, সরি, আসলে কিছু ইম্পর্টেন্ট কথা বলার ছিল, তাই নক না করেই ঢুকে পড়েছি। প্রতি উত্তরে আভিশা শান্তভাবে বলল, বলুন কি বলবেন? আজ ভিক্টরের সাথে যেই ডিলটা করেছিস সেটা ক্যান্সেল করে দিবি। আরিজের কথা শুনে কপালে কয়েকটা ভাঁজ পড়ল আভিশার। সম্ভব না। এই প্রজেক্টে আমি কোন সমস্যা দেখিনি, তাই ক্যান্সেল করার প্রশ্নই ওঠে না। এমনই আরিজের রাগের পারদ একটু বেশিই ছিল আভিশার এই কথায়, যেন তা আরও একটু বৃদ্ধি পেল। কিন্তু আরিজ আভিশার সামনে রাখতে চায় না। তাই নিজেকে যথাসম্ভব শান্ত রেখে দাঁতে দাঁত চেপে বলল, তোত্তারামও করবি না চাঁদ। কাল ভদ্র মেয়ের মতো ডিলটা ক্যান্সেল করে দিবি। আরিজের ডিল ক্যান্সেল করার জন্য উঠে পড়ে লাগার বিষয়টা ঠিক বুঝতে পারল না আভিশা। তাই তো প্রশ্ন করল, প্রথমত আমি কোন ভদ্র মেয়ে নই, আর দ্বিতীয়ত এইটা রিজন দেখান ডিল ক্যান্সেল করার। আরিজ এবার নিজের হাত মুষ্টিবদ্ধ করল। তবুও নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। একটু শব্দ করেই বলল, আমি বলছি এটাই সবচেয়ে বড় রিজন। তাহলে সরি। এই রিজনের জন্য আমি এই ডিলটা ক্যান্সেল করতে পারবো না। আর এমনিতেও মিস্টার ভলকভকে আমার ভালোই লেগেছে। এই কথা শোনা মাত্র আরিজ বেডসাইড টেবিলের উপর থাকা কাচের পানির জগটা আছড়ে ফেলল। আর চেঁচিয়ে বলে উঠল, আগেও তোকে ওয়ার্ন করেছি চাঁদ। আমি ব্যতীত অন্য কোন পুরুষকে নিয়ে এরকম মন্তব্য করবি না। আভিশা একটু কেঁপে উঠলেও এতক্ষণে সে ব্যাপারটা বুঝতে পারল। তাই হুট করেই শুধালো, আপনার সমস্যাটা কি বলুন তো? আরিজ আভিশার সামনাসামনি দাঁড়িয়ে চাপা কণ্ঠে বলল, তুই ভিক্টরের সাথে কাজ করছিস না। আর এটাই ফাইনাল। জেদি আভিশা তোত্তারাম করে বলল, আমি ভিক্টরের সাথে কাজ করছিস আর এটাই ফাইনাল। আরিজ রাগে বেডসাইড টেবিলে লাথি মেরে চেঁচিয়ে বলল, ওকে ফাইন, আমিও দেখব তুই কি করে ওর সাথে কাজ করিস। তারপর হনহন করে বের হয়ে যাওয়ার সময় দরজার উপর রাগ মেটাতে ভুলল না। সজোরে বন্ধ করল তা। এদিকে আভিশা পুনরায় ফোনে ডুবে গেল। যেন কিছু হয়নি। ছেলেকে নিজের কক্ষে আসতে না দেখে নিজেই তার কক্ষে গেলেন নিহাল শিকদার। আরিজ তখন শাওয়ার নিয়ে বের হয়েছে মাত্র। ভেজা চুল থেকে তখনও টপ টপ করে পানি পড়ছে।
নিহাল শিকদারকে নিজের ঘরে দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আপনি কি বলবেন আমি জানি। তবে আমি আগেই এই কাজ করতে না করেছিলাম, তাই আমার সাহায্য না চাওয়াই উত্তম। নিহাল শিকদার ছেলের কথায় গুরুত্ব না দিয়ে বলে উঠলেন, আমি কেভিনের সাথে চুক্তি করেছি। আর তুমি তো জানোই এটা ভাঙলে কি হতে পারে। ও আমাদের ফ্যামিলিকে টার্গেট করতে পারে। পরিবার নিয়ে আবার কবে থেকে আপনার মাথা ব্যথা শুরু হলো? তাচ্ছিল্য করে বলে উঠল আরিজ। অন্যদের সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকলেও ছেলের সামনে সেটা পরে থাকতে হয় না তাকে। কারণ ছেলে যে তার সবটাই জানে। ঠিকই বলেছ। কিন্তু আমার জানামতে নায়রাকে নিয়ে তোমার অনেক মাথা ব্যথা আছে। হুমকি দিচ্ছেন? তবে এতে কোন কাজ হবে না। আমি আর সেই আগের আরিজ নেই। সেটা আপনি ভালো করেই জানেন। আরিজের কথায় নিহাল শিকদার একটু থামলেন। আজকাল তিনি আর নিজের ইচ্ছেমতো আরিজকে চালাতে পারেন না। আর ব্যবসাটাও আর তার হাতে নেই বললেই চলে। সবাই আরিজের কথাই শোনে। তবুও মনে রেখ, ইদানিং তোমার চাঁদ বেশি উঠছে, ওর পাখা কাটতে আমি কিন্তু দ্বিতীয়বার ভাবব না। বাবার কথায় আরিজের রাগটা যেন আরো মাথাচাড়া দিয়ে উঠল। দাঁতে দাঁত চেপে জবাব দিল, ওর গায়ে হাত দিয়ে তো দেখান। নিহাল শিকদার আর কোন কথা বললেন না। বের হয়ে গেলেন কক্ষ থেকে। তখনই পেছনে থেকে ভেসে এলো ভাঙচুরের তীব্র শব্দ। তিনি ভালো করেই জানতেন এখন এটাই হবে, তাই প্রতিক্রিয়া দেখালেন না। এদিকে আরিজ নিজের সকল রাগ ঘরের প্রত্যেকটা আসবাবপত্রের উপর দেখাতে থাকল। মাহমুদ চৌধুরীর পিছু নিয়েছে অ্যারেনের ঠিক করা একজন ছেলে। সে এই কাজ বেশ কিছুদিন থেকেই করছে। সেই সূত্রেই থাইল্যান্ডে আসা। বর্তমানেও সে মাহমুদ চৌধুরীর পিছুই করছে। ইতিমধ্যে হয়তো মাহমুদ চৌধুরী কিছু আঁচো করতে পেরেছে, তাই তো পিছে ফিরে তাকিয়েছেন দুইবার। কিন্তু সৌভাগ্যক্রমে তিনি ছেলেটাকে দেখতে পারেননি। কিন্তু কিছুটা দূর যেতেই একটা ফাঁকা গলিতে মিলিয়ে গেলেন মাহমুদ চৌধুরী। ছেলেটা হন্তদন্ত পায়ে এগিয়ে গেল সেই গলির দিকে। কিন্তু গলির সামনে আসতেই একটা তীক্ষ্ণ ধারালো ছুরি এসে লাগলো তার ডান চোখে, ব্যথায় চিৎকার করে বসে পড়ল সে। গলির ভেতর থেকে বেরিয়ে এলেন মাহমুদ চৌধুরী। ছুরিটা তিনিই ছুঁড়েছেন, তাতে কোন সন্দেহ নেই। ছেলেদের সামনে এসে বললেন, এই মাহমুদ চৌধুরীর পেছনে পাঠিয়ে এক বাচ্চা ছেলেকে তা বল, কে পাঠিয়েছে তোকে? ছেলেটা কোন হোক জবাব দিল না।